সিটি নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের হিড়িক মেয়র পদে ঢাকা উত্তরের আনিসুল হক ও চট্টগ্রামের জন্য তুললেন আজম ও নাসির। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে হরতাল আহ্বান করলেও সময়সূচির পরিবর্তন হবে না, জানালেন শিক্ষামন্ত্রী। প্রসাধনী কেনাবেচার আড়ালে চট্টগ্রামে জেএমবির কার্যক্রম চালিয়ে আসত জেলা কমান্ডার আরশাদ। বিস্ফোরক সহ আটকের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। চট্টগ্রাম ও রাজশাহীতে হচ্ছে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ সংক্রান্ত আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন, লক্ষ্য বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি। এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উৎসবের উদ্বোধন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের রুখে দেওয়ার অঙ্গীকার। প্রবাসের সময় সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। ৭১-এর পরাজিত শক্তিরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানানোর মধ্য দিয়ে পালন হলো জাতীয় পতাকা দিবস। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উৎসবের উদ্বোধন করতে এসে বক্তারা মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকার চেতনায় সকলকে উদ্বুদ্ধ হবার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের রুখে দেওয়ার অঙ্গীকার করেন। ৭১-এর এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যরা তুলে দিয়েছেন বাংলাদেশের নতুন জাতীয় পতাকা। সেই গৌরবময় দিনটিকে স্মরণ রাখতে আয়োজন করা হয় জাতীয় পতাকা উৎসবের। সেই দিবসকে স্মরণ করে যেদিন সারা বাংলাদেশে কেবলমাত্র বাংলাদেশের পতাকায় উত্তোলিত হয়েছিল, আমাদের সেই অহংকারকে ধরে রাখার জন্য আজকে আমরা 23শে মার্চ জাতীয় পতাকা দিবস হিসাবে পালন করছি। জাতীয় পতাকা উৎসবের এই আয়োজন যেন পরিণত হয় লাল সবুজের মিলন মেলায়। স্মৃতিচারণ করেন জাতীয় পতাকার প্রথম নকশাকার শিবনারায়ণ দাস। জানান বর্তমান জাতীয় পতাকার ব্যবহার নিয়ে তার হতাশার কথাও। যথাযোগ্যভাবে আমরা পতাকার ব্যবহার শিখি নাই, জানি না, চেষ্টাও করি না। আমরা আবেগে উল্লাসে মত্ত হয়ে উঠি। জাতীয় পতাকা দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হতে শপথ পাঠ করানো হয় শিক্ষার্থীদের। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেন, ৭১-এর পরাজিত শত্রুরা এখন আইএস, আল কায়েদা সহ নানান বেশে এখনো বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে। আজকে আবার নতুন করে মুক্তিযুদ্ধের সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই পরাজিত শত্রুদের আবার একেবারে বিলীন করে দেই, নিশ্চিহ্ন করে দেই। তা না হলে এরা যতদিন থাকবে, এই বীজ থাকলে সব সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এবারে সিটি নির্বাচনের খবর। ডিসিসি নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে প্রার্থীদের ভিড় ছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সোমবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ও জাতীয় পার্টি সমর্থিত হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। কারাগারে থাকা বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর পক্ষে তার আইনজীবী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ডিসিসিতে বিরাজ করছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। দীর্ঘদিন পর ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে প্রার্থীদের মাঝেও দেখা যায় বাড়তি আগ্রহ। সেই সাথে সবার মুখেই ছিল উন্নয়নের প্রতিশ্রুতি। নারী জাগরণের জন্য, নারী উন্নয়নের জন্য যতটুকু করণীয় করব। ইনশাআল্লাহ যদি আমাকে নির্বাচিত করা হয়, এলাকার যে অসমাপ্ত কাজগুলো আছে সে কাজগুলো করব। মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলার চেষ্টা করব। এদিকে বেলা 12টার পর মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। নির্বাচন কমিশন, আমি বিশ্বাস করি যে এবার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং তারা আচরণ বিধির প্রতি কঠোর হবে। আমিও নির্বাচন কমিশনের সকল আচরণ আমি মানব। অন্যদিকে বিকেল নাগাদ ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন উত্তর থেকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। আমরা চাই একটি সুন্দর ঢাকা, সুসংগঠিত ঢাকা,
একটি নাগরিক সেবামূলক ঢাকা, একটি সুশাসনের ঢাকা, একটি মানবিক ঢাকা। নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাওয়া হলে নির্বাচনী কর্মকর্তারা জানান আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে কমিশন। ভোটারদের যেমন আগ্রহ নির্বাচনের দিকে এবং প্রার্থীদের মধ্যে আগ্রহ অনেক বেশি। আর আমরা কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি একেবারে নির্বাচনের উপযোগী। এদিকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা উত্তরের 12 জন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে কমিশন। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। সোমবার দুপুরে নগরীর জুবলি রোডের সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। প্রতীক বরাদ্দের পর সকল প্রকার নির্বাচনী বিধি মেনেই প্রচারের কাজ শুরু হবে বলে জানান তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে নির্বাচন অফিস কার্যালয়ে যান। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার পরে বিএনপি সিটি নির্বাচনে যাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। সোমবার সন্ধ্যায় কয়েকটি গণমাধ্যমে খন্দকার মাহবুবের বরাত দিয়ে প্রচার করা হয় বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। তবে এ ব্যাপারে সময় সংবাদকে তিনি জানান কয়েকটি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে প্রচার করছে। ব্রেকিং নিউজ তারা ভুল দিয়েছে, আমি এ কথা বলি নাই। আমি উপদেষ্টা হিসাবে বা আরেকজন উপদেষ্টা হিসাবে তো সিদ্ধান্ত দেওয়ার মালিক না। আমরা বলেছি যে আমরা ইতিবাচক মতামত দিয়েছি। আমরা বিশ্বাস করি ম্যাডাম দলীয় ফোরামে আলাপ আলোচনা করে আমাদের ইতিবাচক যে সিদ্ধান্ত আমরা দিয়েছি, মতামত যেটা দিয়েছি সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো অংশ নিলে তা চলমান সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের হরতাল অবরোধের মতো কর্মসূচি থেকে সরে আসা উচিত বলে মনে করেন তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন কোনো কারণে এই নির্বাচনে গ্রহণযোগ্যতার ঘাটতি হলে তা চলমান সংকটকে আরও বাড়িয়ে তুলবে। রিপোর্ট এইসান জুয়েলের। 5 জানুয়ারি জাতীয় নির্বাচনের পর এবার বহু প্রতীক্ষিত ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। দেশে 2.5 মাসেরও বেশি সময় ধরে 20 দলীয় জোটের অবরোধ আর দফায় দফায় হরতাল ডাকের মধ্যেই ঘোষিত হয়েছে নির্বাচনের তফসিল। এরপর বিএনপির নির্বাচনের ব্যাপারে আগ্রহ আর কোনো কোনো ক্ষেত্রে নমনীয়তা আশাবাদী করে তুলছে রাজনৈতিক বিশ্লেষকদের। এই নির্বাচন দেওয়ার ঘোষণা দেওয়ার ফলে কিন্তু একটা ক্ষেত্র তৈরি হলো, দুটো বড় দলের মধ্যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এরকম হলে মানুষের সমস্ত অ্যাটেনশন তখন আবার নির্বাচন এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটার মধ্যে আসবে। পুরনো ইতিহাস কিন্তু তখন মানুষ ভুলে যাবে যে 5 জানুয়ারি কি হয়েছে এটা ভুলে যাবে। বরং এই সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে যেখানে সকল দলের অংশগ্রহণ সেখানে নিশ্চিত হচ্ছে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নিলে চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পরামর্শ বিশেষজ্ঞদের। আর সরকারের পক্ষ থেকে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনে আন্তরিকতার তাগিদ তাদের। খুব সঙ্গত কারণেই একদিকে আন্দোলন একদিকে নির্বাচন দুটো একসাথে চলতে পারে না। এবং আমার ধারণা বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে এই আন্দোলনে একটা সেদ পড়বে। যদি নির্বাচন আরেকটা যদি অগ্রহণযোগ্য হয় তখন বিএনপি বলতে পারবে এই কারণে নির্বাচনটা গ্রহণযোগ্য নয়, তখন তাদের একটা স্ট্রং কেস থাকবে। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরিরও তাগিদ বিশেষজ্ঞদের। আদতে এটা স্থানীয় সরকার নির্বাচন হলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে শুধুমাত্র একজন নগরপিতাই খুঁজে পাওয়া নয়, এই নির্বাচনের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক সংকট উত্তরণের ব্যাপারে আশাবাদী সাধারণ মানুষ। তবে বিশ্লেষকরা বলছেন তা অনেকাংশে নির্ভর করছে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উপর। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে হরতাল আহ্বান করলেও সময়সূচির পরিবর্তন হবে না। সোমবার সচিবালয়ের সময় সংবাদকে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসএসসি পরীক্ষা আমরা একটা বিশেষ কৌশল অবলম্বন করছি, করে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, দেশবাসীরও হয়েছে, অভিভাবকদেরও হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরও হয়েছে। এইচএসসির যে আমরা রুটিন দিছি
1 এপ্রিল থেকে সেই অনুসারে পরীক্ষা হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না এবং আমরা কোনো রকমের আর বিকল্প চিন্তা করছি না। সেই অনুসারে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি প্রস্তুতি নিয়ে যার যার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেবেন। এই যে যা হরতাল আর যা অবরোধ, এত কিছুই হচ্ছে না এবং এই যে বোম মারে মানুষ হত্যা ইত্যাদি এগুলোর বিরুদ্ধে তো মানুষের মতামত দাঁড়াইছে, যার ফলে তারাও চাপের মধ্যে পড়তেছেন। এগুলো বন্ধ করতে বাধ্য হবেন। এখন আমরা সকলের সহযোগিতা চাই। আমরা আশা করি যে আমাদের যে রুটিন দিছি সেটা সহযোগিতা করবেন। আমরা আর অন্য কোনো বিকল্প চিন্তা করছি না। আমরা ওই নির্ধারিত রুটিন অনুসারে পরীক্ষা চলবে। দেশে নতুন দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক সোমবার চট্টগ্রাম ও রাজশাহীতে এই নতুন দুটি বিশ্ববিদ্যালয় আইনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন বিশ্ববিদ্যালয় হলে দেশের চিকিৎসা শাস্ত্রের গবেষণা বাড়বে মেডিকেল শিক্ষার মানও। দেশের চিকিৎসা শাস্ত্রে উচ্চতর শিক্ষা এবং গবেষণার জন্য একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সাবেক ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড মেডিসিন রিসার্চকে ৯৯ সালে এই বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। তবে দেশের চিকিৎসা শাস্ত্রে আরও বিশেষজ্ঞ তৈরি করতে গত বছর স্বাস্থ্য কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় আরও নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম এবং রাজশাহীতে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় করার অনুমোদন দিল মন্ত্রিসভা। এই ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান হবে, ব্যাচেলার্স ডিগ্রি এটা থাকবে কলেজে। নার্সিং এ যে ব্যাচেলার্স ডিগ্রি এটা পড়ানো হবে ইউনিভার্সিটিতে। ঢাকার বাইরে নতুন বিশ্ববিদ্যালয় হলে দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক শিক্ষার সাথে পরিচিত হবে চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীরা, এমন অভিমত এই বিশেষজ্ঞের। বিশ্ববিদ্যালয়ের একটা প্রধান যে ভূমিকা, এই ভূমিকাগুলো মেডিকেল কলেজে খুব কম পালিত হতে পারে এবং এই মেডিকেল কলেজগুলো যখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, সেই বিশ্ববিদ্যালয় যদি ঠিকমতো কাজ করে তাহলে একই সঙ্গে শিক্ষা আধুনিকায়ন এবং সেই সঙ্গে গবেষণার জন্য তাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হয় নতুন নতুন জ্ঞানের সঙ্গে। তিনি মনে করেন, কলেজ বা ইনস্টিটিউটগুলোকে শুধু নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে নিলেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না, পাশাপাশি জোরদার করতে হবে গবেষণা কার্যক্রম। একটা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে অনেক মেডিকেল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশনের ভার চাপিয়ে দিয়ে সেই যে মূল মাদার যে বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধুমাত্র ভর্তি পরীক্ষা তদারকি, পরীক্ষার তদারকি, ইন্সপেকশন এগুলোতে ব্যস্ত থাকেন। ফলে হয় কি, দেখা যায় যে মাদার যে অর্গানাইজেশন বা বিশ্ববিদ্যালয়, তাদের আর সময় থাকে না নিজেদের একাডেমিক এবং রিসার্চ কাজ করার। তবে নতুন বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে কোন কোন মেডিকেল কলেজ থাকবে তা এখনো নির্ধারিত হয়নি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। অকল্যান্ডে মঙ্গলবার শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দু দলের সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১৩টি কচ্ছপ সহ ২ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এপিবিএন এর সহযোগিতায় সোমবার রাতে মালয়েশিয়াগামী ২ যাত্রীর কাছ থেকে কচ্ছপগুলো আটক করা হয়। কাস্টম কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে চেক ইন করার সময় ২ যাত্রীকে সন্দেহ হলে তাদের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় দুটি আলাদা গেট থেকে আলাদা দুটি বস্তায় ৫৮টি ও ৫৫টি কচ্ছপ র্যাপিং করা অবস্থায় পাওয়া যায়। পরে এপিবিএন ও কাস্টমস গোয়েন্দারা কচ্ছপের লাগেজ সহ ২ যাত্রীকে পরিবেশ অধিদপ্তরের হাতে হস্তান্তর করে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস তাদের যে নিজস্ব টেরিটরির ভিতরে ৫৮টি কচ্ছপ আটক করে, আর পরবর্তীতে একই ব্যক্তির এবং তার আরেকজন সহযোগী সহ যে আরও যে 2টি ব্যাগেজ পাওয়া গিয়েছে, সেখানে আরও 55টি, সর্বমোট ১১৩টি কচ্ছপ পাওয়া গেছে। কালো চিত্রা কচ্ছপ বুঝিয়ে পেয়েছি এবং এটা সরকারি হেফাজতে এবং আপাতত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এদের রাখা হবে। এরা সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে পরে অবমুক্ত করা হবে আর কি। প্রসাধনী কেনাবেচার আড়ালে চট্টগ্রামে জেএমবির কার্যক্রম চালিয়ে আসত জেলা কমান্ডার আরশাদ হোসেন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি, হিজবুত তাহরির এবং হরকাতুল জিহাদের সঙ্গে যোগ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল শিবির। সোমবার বিপুল পরিমাণ বোমা, গান পাউডার এবং বিস্ফোরক সহ আটকের পর জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার আরশাদুল হোসেন ওরফে মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে বেরিয়ে আসে এসব তথ্য।
বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি চট্টগ্রামে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ গোপন তথ্যের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে সংগঠকদের অনুসন্ধানে নামে পুলিশ। এর মধ্যে সোমবার ভোরে নগরী পাহাড়তলী এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে সংগঠনটি চট্টগ্রাম জেলা কমান্ডার মামুন। তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী বাগানবাড়ি এলাকার একটি ম্যাচ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরকের পাশাপাশি সংগঠনটির গুরুত্বপূর্ণ নথি। আটকের পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা টানা 3 ঘন্টা মামুনকে জিজ্ঞাসাবাদ করে। এরশাদুল্লাহ নামে যে ব্যক্তিটাকে ধরা হয়েছে, এ নিজেকে পরিচয় দিচ্ছে সে জেএমবির একজন সক্রিয় সদস্য। জেএমবির 3 জন লিডারের ওই এসআর 3 জন লিডার আছে, ওর দোকানেই তারা আসতো, তারা এসে বিভিন্ন পরিকল্পনা করত এবং তাদের উদ্দেশ্য ছিল অরাজকতা সৃষ্টি করা। মূলত নগরী পাহাড়তলী নিউ মনসুরাবাদ এলাকার একটি প্রসাধনের দোকানে পণ্য কেনাবেচার আড়ালে চলছিল জঙ্গি সংগঠনটির কার্যক্রম। অভিযানের এক পর্যায়ে ওই দোকান থেকে উদ্ধার করা হয় প্রধানমন্ত্রীকে হুমকি সম্বলিত একটি চিঠি। দোকানে সার্চ করে একটা পেলাম, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বড় পোস্ট করার জন্য সে রেডি করে রাখছিল বলে মনে হচ্ছে। এটা আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করবো এবং এর মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আটককৃত মামুন সাংবাদিকদের কাছে তুলে ধরেছে নিজে সহ একসময় শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্তরাই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। ট্যালেন্ট কিছু স্টুডেন্ট বা ছাত্র এদেরকে টার্গেট ভিত্তিক টার্গেট অনুযায়ী আমরা এই টার্গেট নেওয়ার পর তাকে মনে করেন দাওয়াত দেওয়ার পর আমরা সেই অনুযায়ী নেটওয়ার্ক বিস্তৃত করি। এটা জেএমবিরই আদলেই একটা গঠিত একটা সবারই আদলেই একটা সংগঠন। বিশ্বের প্রত্যেকটা গ্রুপের সঙ্গে আমাদের লিঙ্ক আছে, সে অনুযায়ী আমাদের কাজবাজ চলছে। জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার মামুনকে গ্রেপ্তার করা গেল, বিভাগীয় কমান্ডার ফুয়াদ এবং আপেল সহ বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উপরে মোটামুটি ফিটফাট থাকলেও অনেকটা ভেতরে সদরঘাট অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের। রাস্তাঘাট দৃশ্যত ঠিক থাকলেও এই ওয়ার্ডের বাসিন্দারা গ্যাস ও পানি সংকট সহ খেলাধুলার মাঠ না থাকার মতো বহুমুখী সমস্যার জালে বন্দী। দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এসব সমস্যা প্রকট হয়েছে বলে মনে করেন ওয়ার্ডের বাসিন্দারা। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের খবরে তারা আশাবাদী হয়ে উঠেছেন, এবার সমস্যার সুরাহা হতে পারে। বিস্তারিত জাফর সাদিকের প্রতিবেদনে। এটি কোনো ভাগাড় নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2 নং ওয়ার্ডের দক্ষিণ গোরানের আবাসিক এলাকার চিত্র। ময়লা আবর্জনা ফেলার জায়গা না থাকায় এখানেই ফেলা হয় পুরো ওয়ার্ডের আবর্জনা। আর নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকায় বিষয়টি নিয়ে নালিশ করার মতো কাউকে খুঁজেও পান না এলাকাবাসী। আমরা এখানে থাকতে পারি না, জানলা খুলতে পারি না, কোনো খাবার রাখতে পারি না, মশা আসে। সিটি কর্পোরেশনে এখন তো ওভাবে কোনো প্রতিনিধি ভাবে নাই। আমরা তারপর লিখিত কমপ্লেন করেছি, কোনো রেসপন্স অ্যাকচুয়ালি হয়নি। যিনি আসেন ওনার কাছে আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন এখান থেকে এটা যেভাবেই হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে যেন সরিয়ে দেয়। খেলার মাঠ না থাকায় ময়লা আবর্জনার পাশে খেলতে বাধ্য হওয়া এই কিশোর তরুণদের নিজেদের মাঠের স্বপ্নেও ডালপালা ছড়ানোর সুযোগ করে দিয়েছে এই নির্বাচনের খবর। এলাকায় আমাদের কমিশনার দরকার, যারা এই যুবক সমাজ আছে খেলাধুলা করতে পারছে না, এর জন্যই তারা আসলে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আসলে যদি আমাদের একটা খেলার জন্য মাঠ থাকতো তাহলে হয়তোবা এই নেশাগ্রস্ত ছেলেগুলো খেলার মধ্যে মগ্ন থাকতো। পাশাপাশি গ্যাস ও পানির সংকট সহ পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ওয়ার্ডবাসী মনে করেন এসব সমস্যার সমাধান পাওয়া সম্ভব তাদের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছেই। সুয়ারেজ লাইনের সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, মাঝে মাঝে আপনার পানিরও সমস্যা হয়। তারপর সিটি কর্পোরেশন মশার ওষুধ টষুধ এগুলো কিছুই দেয় না। যারা নতুন নির্বাচিত হবে কমিশনার, তারা অবশ্যই এলাকার উন্নয়ন করবে এবং সেটা আসলে প্রতিটা খাতেই যাতে এলাকার উন্নয়ন হয়। আশা করব কমিশনার নির্বাচনটা হলে আমাদের এলাকার কিছু উন্নয়ন হবে। আর ভোটের মাঠে জনগণের সেবার প্রতিশ্রুতি দিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের প্রতিশ্রুতি সমাধান করবেন চিহ্নিত এসব সমস্যার। আশা করছেন সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেরও। মানুষ আসলে ভোট চাচ্ছে। আমি চাই যে বিরোধী দলে যারা আছে তারাও আসুক। আমি একটা খেলার মাঠ করব, একটা কমিটি সেন্টার করব, আর সমাজ থেকে যেই মাদক মুক্ত করার চেষ্টা করব। উত্তর, দক্ষিণ ও পূর্ব গোরান এবং দক্ষিণ বনশ্রী নিয়ে গঠিত ঢাকা দক্ষিণের এই ওয়ার্ডে বসবাস করেন প্রায় 2.5 লাখ মানুষ। ওয়ার্ডটিতে ভোটার আছে প্রায় 72,000। মোট 11টি ভোট কেন্দ্রের মাধ্যমে ওয়ার্ডের ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সম্ভাব্য প্রার্থীরা যাতে কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সম্ভাব্য প্রার্থী কিংবা তার অনুসারীদের পক্ষ থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের ওপর। একই সাথে
নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পর প্রার্থীদের নজরদারির মধ্যে রাখার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এখনো 1 মাসের উপরে বাকি, কিন্তু মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী তৎপরতা থেমে নেই, বরং দিন দিন তা বেড়ে চলেছে। এক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যেহেতু নির্বাচন কমিশনের তেমন তৎপরতা থাকে না, তাই নির্বাচনী এলাকায় নিজেদের জাহির করার জন্য এই সময়কেই বেছে নেয় সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই চলে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। মসজিদ মন্দিরে তারা চাঁদা দেন, বড় করে ক্লাব সমিতিগুলোর কাজে যান, নানা সময়ে তাদেরকে, বিশেষ করে এই সময়ে তাদেরকে ভবিষ্যতে যে তারা আয়োজনগুলো করবে সেই জন্য কিছু চাঁদা করে নাম করে দিয়ে দেন। তবে এবার যাতে প্রার্থীরা এই সুযোগ নিতে না পারে সে ব্যাপারে একটু আগেভাগে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের উপর বেশি কড়াকড়ি করা হচ্ছে। যদি কোথাও দেখি যে এই যে মেজবানের নামে অথবা দোয়ার নামে অথবা যে কোনো নামে হিউজ একটা খরচের ব্যবস্থা করা হচ্ছে যেটা আচরণবিধির পরিপন্থী, এগুলো আমরা রেকর্ড রাখবো, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা যাতে কোনো রকম আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থী পদক পাওয়ার পরে তারা নির্বাচনী প্রচারণা নামতে পারবে, এর আগে নির্বাচনী প্রচারণা চালানো সম্পূর্ণ বেআইনি। তো সুতরাং আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য আমরা সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সবাইকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন নির্বাচনের পুরো প্রক্রিয়া তাদের নজরদারির মধ্যে রয়েছে। নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে সার্বক্ষণিক এবং তাদের যে যে সহযোগিতা প্রয়োজন, আমাদের কাছে যে যে বিষয়ে তারা সহযোগিতা চাচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করে আসছি এবং আমাদের উপরে যে দায়িত্ব আছে সেটা আমরা পালন করে আসছি। আগামী 28 এপ্রিল অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 18.5 লাখ ভোটার, 1 জন মেয়র, 41 জন পুরুষ এবং 14 জন মহিলা কাউন্সিলর নির্বাচিত করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি গুলশান থেকে যা হরতাল অবরোধের ডাক দিয়েছে জনগণ তা প্রত্যাখ্যান করেছে। সোমবার রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি ঈদগাহ মাঠে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক এক জনসভায় একথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে গণতন্ত্রের অপশক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান মন্ত্রী। এয়ার কন্ডিশন রুমে বসে অবরোধের কথা বলে, এয়ার কন্ডিশন রুমে বসে হরতালের ডাক দেয়, মানুষ ঘৃণা করে তার এই হরতাল প্রত্যাখ্যান করেছে, মানুষ ঘৃণা করে তার এই অবরোধ প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, আজকে তাকে ধিক্কার দিচ্ছে, নিন্দা দিচ্ছে। গণতন্ত্রের ঝান্ডা তুলে আবার এই গণতন্ত্রের পথ প্রশস্ত করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নিলে ভুল করবে বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে স্কাউটস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা দেখেছেন যে বোমা মারা, ককটেল মারা অনেক নিয়ন্ত্রণ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে আসছে। ইলেকশনে কোনো বাধাগ্রস্ত হবে কিনা প্রশ্নই আসে না, কারণ তারাও আমার মনে হয় তারা ভুল করবে যদি ইলেকশনে না আসে, এবং আমি বিশ্বাস করি তারা ইলেকশনে আসবে। সিটি কর্পোরেশন নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্প ধারার চেয়ারম্যান ডাক্তার AQM বদরুজ্জোজা চৌধুরী। সোমবার রাজধানীর গুলশানে নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। দীর্ঘদিন পার হয়ে গেলেও বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে না পারাটা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন। এ সময় সালাউদ্দিন আহমেদের স্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তার স্বামীকে তুলে নিয়ে গেছে বলে আবারও দাবি করেন। শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা এ সম্পর্কে আমার এখনো সংশয় আছে। যদি নির্বাচন হয়ও, শেষ পর্যন্ত যদি হয়, সেটা কতখানি নিরপেক্ষ হবে। তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের। সরকারকে বলবো একবার যখন নির্বাচন দিয়েছেন আর করে নেই, এবার দিয়ে দেন, ভালো মতো নির্বাচন, সুষ্ঠু করে নির্বাচন করুন। যা ভুল ত্রুটি হয়ে গেছে 5 জানুয়ারি সেই কিছু সাপমোচন হয়ে যাক। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী রহম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়,
রহম আলী কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুরে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সহ 7 জন অপহৃত হন। এরপর 30 এপ্রিল শীতলক্ষা নদী থেকে 6 জন ও পরের দিন আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করা হয়। জনাব জহুরুল ইসলামের নেতৃত্বে আমরা গোপন সংবাদ পাই যে দেবপুর বাজারের পশ্চিম দিকে সে আসামি অবস্থান করছে। তো আমরা দ্রুত সেখানে অভিযান চালাই এবং রহম আলী পিতা বিশ্বাস তাকে আমরা গ্রেপ্তার করি। সমুদ্রপথে মালয়েশিয়া নেবার উদ্দেশ্যে মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অপরাধে 9 আদম ব্যাপারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 12 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। র্যাব জানায় এই চক্রটি দেশের বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব কর্মী বাহিনী দিয়ে মালয়েশিয়া নিয়ে যাবার জন্য জনবল সংগ্রহ করত, যার বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। মালয়েশিয়া নিয়ে যাবার সময় মাঝপথে বিভিন্ন স্থানে অমানসিক নির্যাতন চালাতো বলেও জানায় র্যাব। মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন দ্বীপে তাদের আটকে রেখে অত্যাচার করা হতো এবং তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত। খাবারের অভাবে এবং নির্যাতনের শিকার হয়ে অনেকেই ট্রলারে থাকা অবস্থায় মারা গেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুরো চক্রটিকে ধরতে তথ্য সংগ্রহ এবং অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। 9 জনকে বিভিন্ন পর্যায়ে গতকাল থেকে আটক করা হয়। এর মধ্যে টাঙ্গাইল থেকে ছিল, ঢাকা থেকে ছিল, চট্টগ্রাম, টেকনাফ এবং উখিয়া থেকে। চট্টগ্রামে পৌঁছানোর পরেই তাদেরকে অমানসিক নির্যাতন করা হয়। গার্জিয়ানদেরকে শোনানো হয় যে এরকম নির্যাতন করা হচ্ছে, তোমরা টাকা পরিশোধ করো। জাহাজে যে পরিমাণ খাওয়া দাওয়া দেওয়া দরকার সেটাও দেওয়া হয় না এবং স্পেসও থাকে না। সেক্ষেত্রে যারা এরকম খাওয়া দাওয়া সহ অন্যান্য বিষয়ে তাদেরকে অমানসিক নির্যাতন করা হয় এবং অনেকাংশেই দেখা গিয়েছে যে নির্যাতনের ফলে অনেকের মৃত্যু ঘটেছে এবং এই সকল ডেড বডিগুলিকে সমুদ্রে ফেলে দেয় এরা। রাজধানীর মতিঝিল এলাকায় চাঞ্চল্যকর শিমু হত্যার রহস্য উন্মোচন হয়েছে বলে দাবি করেছে ডিএমপি। এই ঘটনায় জড়িত 8 জনের মধ্যে 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আটক 6 জনের মধ্যে 4 জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। তিনি আরো বলেন, ঘটনাটি ধামাচাপা দিতেই লাশটিকে বিকৃত করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি সহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন আসামি এখনো পলাতক রয়েছে। রোববার ভোর রাতে এ ঘটনার অন্যতম আসামি মন্টি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। গেল 10 মার্চ মন্টির বাসার ছাদে এই হত্যাকাণ্ড ঘটে। আমরা অভিযান চালিয়ে গত কয়েকদিনে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট মোট 6 জনকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মতে তাদের হেফাজত থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি চাপাতি, তারপর কাগজের তৈরি একটা বল যেটা স্কচ টেপ দিয়ে জড়ানো মোড়ানো, একটি কাঠের গুঁড়ি, এগুলো মূলত উদ্ধার হয়। নিহত ভিকটিম সুমির হাজবেন্ডও তাদের সাথেই মাদক ব্যবসায় জড়িত ছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশে বর্তমানে মামলার যে জট রয়েছে সেগুলো নিষ্পত্তি করতে 100 বছরেরও বেশি সময় লাগবে। এ কারণে আরো বিচারপতি নিয়োগ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সোমবার সিলেট জেলা আইনজীবী সমিতির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সব মিলিয়ে আমাদের মামলার সংখ্যা হলো সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতে 30,07,860টি মামলা। এই যে সংখ্যা মামলা, এই মামলাগুলো যদি আমরা নিষ্পত্তি করি, আজ থেকে যদি আমরা কোনো মামলা দায়ের না করি, বর্তমান যে পেশ অফ ডিসপোজাল সেই হিসাবে করলে এই মামলাগুলো আগামী 100 বছর আমরা শেষ করতে পারবো না। 10 জন বিচারক আমি নিয়োগ দিয়েছি হাইকোর্ট বিভাগে। আমি আরো বিচারক, নিম্ন আদালতে আরো বিচারক নিয়োগ করার জন্য অলরেডি পরীক্ষা দিয়ে এই মাসের 10 তারিখে আমি করেছি এবং আরো একটা ব্যাচ নিয়োগ দেওয়ার জন্য আমি পদক্ষেপ নিয়েছি। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ ছিল কিশোর মুক্তিযোদ্ধা।
এদের দুজন চাঁদপুরের আলী আহমেদ ও এনামুল হক। 25শে মার্চ থেকে পাকিস্তানি বাহিনী নির্বাচনে মানুষ হত্যা শুরু করলে প্রতিবাদের আগুনে জ্বলে ওঠেন তারা। যুদ্ধের প্রস্তুতি নিতে চলে যান ভারতে। অন্যদিকে বরগুনা জেলার শাহজাহান মিয়া মাত্র 16 বছর বয়সে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন। কিন্তু স্বাধীনতার 43 বছর পরেও স্বাধীনতা বিরোধীদের এমন তাণ্ডব হতাশার সাগরে ফেলেছে তাকে। চাঁদপুর ও বরগুনা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আবেদ আলীর ছেলে আলী আহমেদ। বাবার রাজধানীর ইডেন কলেজের নৈশ প্রহরী হওয়ার সুবাদে ঢাকাতেই বেড়ে ওঠা তার। মুক্তি সংগ্রামে দেশে যখন উত্তাল পরিস্থিতি, তখন সবেমাত্র 7ম শ্রেণীতে পড়েন তিনি। এই অল্প বয়সেই রাজনৈতিক সচেতনতা বোধ থেকে বড়দের সাথে প্রতিটি মিটিং মিছিলে তিনি অংশ নিতেন। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। এপ্রিল মাসের 3 তারিখে আমি বাংলাদেশ থেকে চলে যাই, আর ট্রেনিং শেষ করি আগস্ট মাসে বাংলাদেশে প্রবেশ করি। আমরা 1200 মুক্তিযোদ্ধা গাজীপুর যুদ্ধে তাদের লঞ্চ আক্রমণ, এই লঞ্চ আক্রমণটা আমরা করি তো এফএফ এর ছেলেরা। চাঁদপুরের আরেক মুক্তিযোদ্ধা এনামুল হক মজুমদার যে লক্ষ্য নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করা হয়েছে, যে শোষণমুক্ত সমাজের জন্য যুদ্ধ করা হয়েছে, সেটা কিছুই পাইনি। অন্যদিকে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে মাত্র 16 বছর বয়সেই অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন বরগুনার শাহজাহান মিয়া। তাই সঠিক মুক্তিযোদ্ধা চিহ্নিত করার সময় বয়সের বিষয়টি বিবেচনা না করার দাবি এই মুক্তিযোদ্ধার। বড়রা ভাবতো ও এত ছোট, আমি ছিলাম, আমার চাচা বারেক ছিল একই বয়সী, খুব কম, আমরা ছোট ছিলাম। তো ওরা ভাবতো যে ওদের হাতে কি এই আর্মসটা দেওয়া ঠিক বা এই আর্মসটা নিয়ে কি ওরা ফাইট করতে পারবে। কিন্তু আমি জানি যে আমাদের সময় একটা 10 বছরের বাচ্চাও কিন্তু গ্রেনেড হাতে নিয়ে কিন্তু রেকি করেছে। এদিকে স্বাধীনতা 44 বছর পরেও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভে শেষ নাই এই মুক্তিযোদ্ধার। সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে 34 জন। এছাড়াও আহত হয়েছে অন্তত আরও 70 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় সোমবার দেশটির উত্তর মধ্য উপকূলীয় শহর হুয়ারমির নিকটবর্তী প্যান আমেরিকান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে বাস দুটি পাশের লেনের আরও বেশ কয়েকটি যানবাহনের উপর আছড়ে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান 34 জন। নিহতদের মধ্যে বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে জানা গেছে। বেহাল সড়ক আর দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে দেশটিতে প্রায়ই ঘটে থাকে এ ধরনের দুর্ঘটনা। নেতানিয়াহু ক্ষমতায় বহাল থাকলে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান সংকটের কোনো সমাধান হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার হাফিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইসরায়েলকে তার গণতন্ত্র রক্ষার্থে ফিলিস্তিনি ও আরবদের প্রতি সমর্থন দিতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি হোয়াইট হাউসের হুঁশিয়ারিকে অপ্রত্যাশিত উল্লেখ করে ওবামার বক্তব্যের সমালোচনা করেছে ইসরায়েল। এদিকে জেরুজালেমে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। রোববার পূর্ব জেরুজালেম থেকে অবৈধভাবে এক ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করার পর দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয় শত শত ফিলিস্তিনি। আন্দোলনকারীদের অভিযোগ, 1953 সাল থেকে পূর্ব জেরুজালেমে বসবাসরত একটি পরিবারকে উৎখাত করে ইহুদি বসতি নির্মাণের জন্য তাদের উপর অত্যাচার করছে ইসরায়েলিরা। The Palestinians held the event as a to draw attention to their plight. যে দল জিতবে তারাই প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসে উঠবে ফাইনালের মঞ্চে। কোন দল লিখবে এই ইতিহাস? দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? কোনো দলই নিশ্চয়ই এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না। হ্যাঁ, এমনি সমীকরণ সামনে রেখে 2015 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অকল্যান্ডে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 7টায়। 99 বিশ্বকাপের সেমিফাইনাল, 4 বল হাতে 1 রান দরকার, তাহলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু হাতে পাওয়া লক্ষ্যটাকে যেন পায়ে ঠেলে দিলেন অ্যালেন ডোনাল্ড। ক্রিকেটীয় পাণ্ডুলিপি বলছে, স্নায়ুচাপের মাঝে বরাবরই প্রত্যাশার উল্টোপিঠ দেখে বলেই পটিয়াদের ট্যাগ লাগে চোকার। তবে সে অপবাদ ঘোচানোর সাথে প্রতিজ্ঞা নতুন ইতিহাস রচনা করার, সেই লক্ষণ কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখা গেছে।
উঠতে থাকা লঙ্কানদের গুড়িয়ে দিয়েছে তারা। পেস বোলিং তাদের বিশ্বসেরা হলেও আলোচনায় কিন্তু ডিকক, আমলা, ডুপ্লেসি, ডিভিলিয়ার্সদের ব্যাটিং তাণ্ডব। ও জুমিনি, রুশো আর মিলারদের মতো ব্যাটসম্যানরা একাদশে আছেন বলেই কিনা দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিউই বোলারদের। পেসাররা প্রত্যাশার প্রাপ্তি মিলাতে না পারলেও স্পিনার ইমরান তাহির হয়ে উঠছেন বিশ্বখ্যাত। সেরা একাদশে ফিলিন্ডারের বদলে দেখা যেতে পারে আরেক পেসার কাইল অ্যাবটকে। অন্যদিকে দুর্ভাগ্য বলুন আর ব্যর্থতা দুটি কিউইদের জন্য, কারণ 6 বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও ফাইনালের মঞ্চ ছোঁয়ার পিপাসাটা রয়ে গেছে নিউজিল্যান্ডের। পুরো আসরে দারুণ প্রতাপের সাথে খেলছে তারা, তবে সেমিফাইনালের মঞ্চ বলেই কিনা আবারও কিউই পাখিরা ঝিমিয়ে পড়তে পারে সে আশঙ্কাও কিন্তু উকি মারছে অকল্যান্ডের ক্রিকেট আকাশে। তাই ম্যাককালামদের স্বপ্নের পথে যতটা না প্রক্রিয়ারা চোখ রাঙাচ্ছে, তার থেকেও যেন মানসিক বিপত্তি হয়ে দাঁড়িয়েছে ইতিহাস। তবে সেই ইতিহাস উল্টে দিয়ে নিজেদের সপ্তম সেমিতে গেরো খুলেই আরাধ্য থাকা শিরোপার মঞ্চে উঠতে চায় কিউইরা। 99 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী জিওফ অ্যালটকে ছুঁতে 2 উইকেট চায় স্বদেশি ট্রেন্ট বোল্টের। তার সুইং আর গতিতে ছন্নছাড়া হতে পারে পটিয়াদের ব্যাটিং লাইন আপ। আর খ্যাপাটে ব্যাটিংয়ে প্রতিপক্ষকে রান বন্যায় ভাসিয়ে দিতে পারেন গাপটিল, ম্যাককালামরা। অ্যাডাম মিলনারের ইনজুরিতে একাদশে আসতে পারেন পেসার ম্যাথ হেনরি কিংবা কাইল মিলস। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। বাংলাদেশের ক্রিকেটাররা জিততে পারে, এই মানসিক শক্তি বৃদ্ধি হয়েছে এবারের বিশ্বকাপে। এটাকেই বাংলাদেশ দলের বড় অর্জন হিসেবে দেখছেন টাইগার কোচ চান্দিকা হাথুরু সিংহে। সেই সাথে হাথুরু জানান, বিশ্বকাপ তাদের জন্য চ্যালেঞ্জ ছিল, তবে টাইগারদের কোচিং এর ব্যাপারটি তিনি উপভোগ করছেন। আর টার্গেট পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। বিশ্বকাপে বেশ লড়াই করেছে দল, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। যা দরকার ছিল তাই করেছি। কম্বিনেশনে কিছু পরিবর্তন করেছি। মাশরাফি অসাধারণ নেতৃত্ব দিয়েছে। রিয়াদকে 4 নম্বরে আনাটাও একটা বড় পরিবর্তন ছিল। আসলে ছেলেদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার চেষ্টা করেছি। জিততে পারি, ক্রিকেটারদের এই মানসিক শক্তি বৃদ্ধি বিশ্বকাপে আমার বড় অর্জন। আর ভারতের মতো দেশের বিপক্ষে খেলাটা সহজ নয়, আর খেলায় অনেক কিছু ঘটতে পারে। যাই হোক, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশ্বকাপে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ওই সিরিজেও ভালো করবে বাংলাদেশ। আর সত্যি বলতে কি, বাংলাদেশের কোচিং আমি উপভোগ করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের হিড়িক। মেয়র পদে ঢাকা উত্তরে আনিসুল হক ও চট্টগ্রামের জন্য তুললেন আজম ও নাসির। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে হরতাল আহ্বান করলেও সময়সূচির পরিবর্তন হবে না, জানালেন শিক্ষামন্ত্রী। প্রশাসনিক কেনাবেচার আড়ালে চট্টগ্রামে জেএমবির কার্যক্রম চালিয়ে আসত জেলা কমান্ডার আরশাদ। বিস্ফোরক সহ আটকের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। চট্টগ্রাম ও রাজশাহীতে হচ্ছে 2টি মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ সংক্রান্ত আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন, লক্ষ্য বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি। এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উৎসবের উদ্বোধন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের রুখে দেওয়ার অঙ্গীকার। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।